আটক 1067 জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। আরও তথ্য পাওয়া গেলে কমিশনে প্রেরণ করা হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান। এতদ্ব্যতীত কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের ধারা 10(a)(1) ও 2 অনুযায়ী কমিশনে দাখিলকৃত গুম সংক্রান্ত অভিযোগসমূহের মধ্য হতে মোট 74টি অভিযোগ তদন্ত নিষ্পত্তির জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বরাবরে প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, ডিজিএফআইর মহাপরিচালক এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে। এছাড়াও কমিশনের সদস্যবৃন্দ বিভিন্ন গণসচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ভিকটিম পরিবার সহ অংশীজনদের গুম সংক্রান্ত অপরাধ ও এর দায় সংক্রান্ত বিষয়ে অবহিত করেছেন। এছাড়া ঢাকা, বগুড়া, নারায়ণগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ডিজিএফআই, সিটিটিসি ও র্যাবের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু গোপন বন্দিশালার সন্ধান পাওয়া মাত্রই তা অত্র কমিশন পরিদর্শন করে অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রদান করেন। যেমন কমিশন গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই ডিজিএফআইর জিআইসি আয়নাগর এবং র্যাব হেডকোয়ার্টার্সের টিএফআই পরিদর্শন করে আলামত ধ্বংসের প্রক্রিয়া দ্রুততার সাথে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে বিগত 12/2/2025 তারিখে সংশ্লিষ্ট ভিকটিমগণ সহযোগে মাননীয় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের কয়েকজন সম্মানিত সদস্য কর্তৃক এই দুটি সহ মোট 3টি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের গুম করার অভিযোগ আছে তাদের সংশ্লিষ্টতা নিয়ে অনুসন্ধান করছে। কেউ কেউ আশঙ্কা করছেন যে গুমের সাথে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে। কিন্তু এ প্রসঙ্গে উল্লেখ্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়, পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি যাকে বলে। কারণ অপরাধীরা অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে তার ধর্ম, কমিউনিটি, সামাজিক গ্রুপ ইত্যাদির আড়ালে লুকাতে চেষ্টা করে। এই প্রবণতাকে বলা হয় আইডেন্টিটি বেসড ডিফেন্স বা কমিউনিটি বা কমিউনাল শিল্ডিং। কিন্তু বিচার কখনো ব্যক্তির পরিচয় দিয়ে হয় না, তা হয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। কারণ ফৌজদারি অপরাধ একটি ব্যক্তিগত দায়, এতে কমিউনিটিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। গুমের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং সবাই আইনের অধীন, এটাই আইনের শাসনের মর্মবাণী। তাই গুমের সাথে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর উপর বর্তায় না। অত্র কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956 এর অনুবলে গঠিত হয়ে সম্পূর্ণ পক্ষপাত মুক্ত ও স্বাধীনভাবে কাজ করছে বিধায় অত্র কমিশনের কাজে কোনো বাহিনীর দেশপ্রেমিক সদস্যদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হবার কোনো কারণ নেই মর্মে অত্র কমিশন মনে করে। অনেকের ধারণা যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হয়ে গেছে। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হওয়ার কোনো কারণ নাই, বা এই জন্য কারণ নাই কারণ এটা যেসব সদস্যরা গুমের সাথে জড়িত এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এবং কোনো বাহিনী সেই পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটিকে ওন করা ঠিক না। ক্লিয়ার কথাগুলো, ওন করা ঠিক না, এটা তাদের ব্যক্তিগত দায়। 1067 জনের আপনার ইন্ডিয়ান কারাগারে আছে, এটা নতুন না, তাই না?
না, আমরা ইন্ডিয়া যাব না। আমরা তো এই যারা ওরা তো তালিকা দিয়েছে, আমাদের কাছে রেকর্ড আছে, আমরা ওগুলো ক্রস চেক করব, রিলেট করব, তারপর দেখবো যারা গুম হওয়া ব্যক্তি তাদের মধ্যে কেউ আছে কিনা ইন্ডিয়ান জেলে। এবং এটা আরো আসবে, এটা হলো কন্টিনিউইং প্রসেস। ওইটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বলছে আরো তালিকা আমরা পাঠাবো। তো এগুলো তো যাচাই বাছাই করে দেখতে হবে। থাকার সম্ভাবনা ক্ষীণ, ক্ষীণ বলতে পারি জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। তো আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি। ইট রিকোয়ার্স টাইম। আমরা তো রোবট না, তাই না, যে প্রেস করলাম সব চলে আসবে। এটা তো ওদের প্রত্যেকের ফাইল আছে, এবং আমরা দেখতেছি, রিলেট করতেছি, ক্রস চেক করতেছি, তারপর আমরা সিদ্ধান্তে আসবো যে আমরা কয়জনকে পাইলাম, কয়জনকে পাইলাম না। পেতেও পারি, নাও পেতে পারি। আমাদের কমিশন গঠিত হওয়ার ধরেন 3-4 সপ্তাহের ভিতরে আমরা ফার্স্ট ভিজিট করছি আপনার জিআইসি, যেটা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা আয়নাগর। তখন আমরা দেখেছি যে কিছু পার্শিয়াল ডিস্ট্রাকশন অফ এভিডেন্স হয়েছে। তো আমরা মুখে বলে আসছি যে আর যাতে ফার্দার ডিস্ট্রাকশন না হয়, এবং আমরা চিঠি দিয়েও বলছি, কথা বুঝছেন। এরপর থেকে আর হয় নাই, যা হয়েছে তার আগেই, বুঝছেন। আমরা তো গেলাম দুবার। একবার গেলাম তো আমরা নিজেরা, কমিশনের সব মেম্বার 5 জন, আর একবার গেলাম অ্যালং উইথ দ্য চিফ অ্যাডভাইজার এন্ড সাম আদার অ্যাডভাইজার্স। কিন্তু ওইটা আগের গুলা যা আছে সেইভাবেই আছে। এরপরে ওরা ফার্দার কোনো ডিস্ট্রাকশন করে নাই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওইটা ভারতের সাথে যোগাযোগ করে আমাদের হাই কমিশনের মাধ্যমে তালিকা সংগ্রহ করছে, ওদের হোম মিনিস্ট্রির সাথে আলাপ করে। ওদের হোম মিনিস্ট্রি আপনার ওই তালিকা দিছে আমাদের বাংলাদেশের হাই কমিশন ইন নিউ দিল্লি, সেখান থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে, ওরা আমাদের কাছে পাঠিয়েছে। ওইটা অন দ্য বেসিস অফ রিকুইজিশন বাহিনী, সেটা আইন শৃঙ্খলার এক রক্ষাকারী বাহিনী হতে পারে। না, আমি বলতেছি তো, এটা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে পারে, অথবা ইন্টেলিজেন্স এজেন্সি হতে পারে, গোয়েন্দা বাহিনী। শুনেন, আমার কথা হলো যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত, তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নিবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এটা ব্যক্তিগত ফৌজদারি দায়। ডিসেম্বরের মধ্যে আমরা ফাইনাল রিপোর্ট দিব। কারণ বুঝতে আমাদের কাজটা হলো হিউজ কাজ, জাইগেন্টিক টাস্ক। চিন্তা করেন, ভিকটিমদের তাদের কথা শুনতে হয়, আবার যাদের বিরুদ্ধে অ্যালিগেশন, যাদের বিরুদ্ধে আপনার যারা আপনার আসামি বা অ্যাকিউজড বা যারা সাসপেক্ট, তাদেরকেও আবার ইন্টারোগেট করতে হয়, কথা বুঝছেন। আবার অনেক সময় টু গেট এট দ্য ট্রুথ, সত্য অনুসন্ধানের জন্য আবার আপনার অভিযোগকারী এবং আসামিকে ফেস টু ফেস রেখে আমাদেরকে ইন্টারোগেট করা লাগতেছে, কথা বুঝছেন। দুইজনকে ফেস টু ফেস রেখে আমাদেরকে ইন্টারোগেট করতে হয়। সুতরাং ইটস এ ভেরি টাইম কনসিউমিং প্রসেস।